10:30 একটু পরেই শুনবেন সর্বশেষ বিশ্ব সংবাদ। আপনারা বিবিসি শুনছেন ঢাকায় FM 100, রাজশাহীতে 88.8, খুলনায় 88.8। আপনারা যেখানে আছেন বিবিসি আপনার সাথেই আছে। বিবিসি বাংলার পরিক্রমায় আজকে প্রধান খবর। যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের মতো অভিশংসিত হবার পর একে স্বাগত জানিয়েছেন জো বাইডেন। বাংলাদেশে কোনো ছেলে, শিশু বা অন্য কোনো লিঙ্গের মানুষ ধর্ষণের শিকার হলেও তাকে ধর্ষণের অপরাধ হিসেবে দেখা হয় না, এই অভিযোগ তুলে হাইকোর্টে রিট। কি বলছেন আবেদনকারীরা? শুধুমাত্র পেনিট্রেশন অন আ ওম্যান বাই আ ম্যান, এই ফর্মটাকে আমরা রেকগনাইজ করছি, কিন্তু শুধু এইটা দিয়ে যদি আমরা ধর্ষণকে সংজ্ঞা হিসেবে রাখি তাহলে অনেক ইনসিডেন্ট থাকে যেগুলোকে আমরা আইনের আওতায় আনতে পারি না। সে কারণেই আমরা এই রিটটি ফাইল করেছি, যেখানে আমরা আসলে ধর্ষণের সংজ্ঞার একটা অ্যামেন্ডমেন্ট চাই। আর ঢাকায় গত 6 বছরে 210টি নবজাতক শিশুকে পাওয়া গেছে পরিত্যক্ত আর মৃত অবস্থায়। কেন তাদের এভাবে ফেলে দেওয়া হচ্ছে শুনবেন প্রতিবেদন। শেষে চিঠিপত্রের জবাবের আসর, তবে শুরুতেই বিশ্ব সংবাদ। বিবিসি বাংলা বিশ্ব সংবাদ পড়ছি মানসী বড়ুয়া। যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিশংসিত করার পর পরবর্তী প্রেসিডেন্ট জো বাইডেন একে স্বাগত জানিয়েছেন। গত সপ্তাহে ওয়াশিংটনে ক্যাপিটল ভবনের দাঙ্গার ঘটনায় বিদ্রোহে উস্কানি দেওয়ার অভিযোগে তাকে অভিশংসন করা হয়। এর পক্ষে 232টি ভোট এবং বিপক্ষে 197টি ভোট পড়ে। মিস্টার ট্রাম্পের নিজের দল রিপাবলিকান পার্টির 10 জন সদস্য অভিশংসনের পক্ষে ভোট দেন। তিনি হচ্ছেন যুক্তরাষ্ট্রের একমাত্র প্রেসিডেন্ট যিনি দুবার অভিশংসিত হয়েছেন। এরপরে দেওয়া এক ভিডিওতে মিস্টার ট্রাম্প তার অনুসারীদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন, কিন্তু তিনি যে অভিশংসিত হয়েছেন তা বার্তায় উল্লেখ করেননি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে দলটি করোনা ভাইরাসের উৎস খোঁজার জন্য অনুসন্ধান কাজ শুরু করেছে তার প্রধান বলেছেন তারা এক দীর্ঘ যাত্রা শুরু করেছেন। অবশেষে তারা চীনের উহান শহরে গিয়ে পৌঁছেছেন 13 মাস আগে, যেখান থেকে এই মহামারী শুরু হয়েছিল। এর আগে পূর্ণ সহযোগিতার অভাবে তাদের চীনে যাওয়া বারবার বিলম্বিত হয়। রাশিয়ার কারা কর্তৃপক্ষ বলছে বিরোধী দলীয় নেতা আলেক্সি নাভালনি আগামী রোববার জার্মানি থেকে দেশে ফিরে এলে তাকে গ্রেফতার ও জেলে পাঠানোর জন্য সব পদক্ষেপই নেওয়া হবে। মিস্টার নাভালনিকে প্রেসিডেন্ট পুতিনের একমাত্র প্রকৃত প্রতিদ্বন্দ্বী মনে করা হয় এবং 5 মাস আগে সাইবেরিয়ায় তাকে নার্ভ এজেন্ট দিয়ে হত্যার চেষ্টা হয়েছিল। এরপর তিনি জার্মানিতে চিকিৎসা ও সেরে ওঠার প্রক্রিয়ায় ছিলেন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তার দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ও দ্বিপাক্ষিক সম্পর্ক আরও উন্নত করতে সাহায্য করার জন্য স্টারবাকসের সাবেক চেয়ারম্যানকে অনুরোধ করেছেন। বিদেশি এই ব্যবসায়ীর কাছে লেখা বিরল এক চিঠিতে মিস্টার শি হাওয়ার্ড শুলৎসকে বলেছেন স্টারবাকস সহ যুক্তরাষ্ট্র ও বিশ্বের অন্যান্য কোম্পানিকে চীনে আরও ব্যবসার সুযোগ দেওয়া হবে। উগান্ডায় প্রেসিডেন্ট এবং পার্লামেন্টারি নির্বাচনের ভোট গ্রহণের নির্ধারিত সময় শেষ হয়েছে, তবে এখনও যেসব কেন্দ্রে ভোটাররা লাইনে অপেক্ষা করছেন বা যেখানে ব্যালট বাক্স পৌঁছতে দেরি হয়েছে সেগুলোতে এখনও ভোট নেওয়া চলছে। বিবিসি বাংলার পরিক্রমা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি পুলক গুপ্ত। বাংলাদেশে কোনো ছেলে, শিশু, হিজড়া বা তৃতীয় লিঙ্গের মানুষেরা ধর্ষণের শিকার হলে সেটাকে দেশটির আইনে ধর্ষণের অপরাধ হিসেবে দেখা হয় না, এই অভিযোগ তুলে এ সংক্রান্ত আইনকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে। আবেদনকারীরা বলছেন যে বাংলাদেশের দণ্ডবিধির 375 ধারায় কোনো পুরুষ দ্বারা নারীর ধর্ষণের শিকার হবার ঘটনাকেই শুধুমাত্র ধর্ষণ হিসাবে সংজ্ঞায়িত করা হয়েছে, তাই ভিন্ন লিঙ্গের কেউ ধর্ষণের শিকার হলে তারা ওই আইনে বিচার পাচ্ছেন না। তবে আইনমন্ত্রী আনিসুল হক বলছেন যে অন্য ধারায় এ সমস্ত অপরাধের বিচার পাবার সুযোগ রয়েছে। ঢাকা থেকে কাদির কল্লোল। পুরুষ এবং তৃতীয় লিঙ্গের মানুষের উপর যৌন হয়রানি বা ধর্ষণের ঘটনাকে আইনে ধর্ষণ অপরাধ হিসেবে সুনির্দিষ্টভাবে যুক্ত করার আবেদন জানানো হয়েছে রিট মামলায়। একজন মানবাধিকার কর্মী এবং সুপ্রিম কোর্টের 2 জন আইনজীবী এই রিট করেছেন। তাদের মধ্যে মানবাধিকার কর্মী ডক্টর সৌমেন ভৌমিক বলেছেন তারা 2 বছর ধরে গবেষণা করে দেখেছেন 16 বছরের বেশি বয়সের পুরুষ এবং তৃতীয় লিঙ্গের মানুষ ধর্ষণের শিকার হলে তারা আইনের আশ্রয় নিতে পারেন না এবং তখন ক্ষতিগ্রস্তরা ঘটনা প্রকাশ করতেও চান না। ডক্টর ভৌমিক বলেছেন গত ডিসেম্বর মাসেই
পুরুষ এবং ছেলে শিশুর প্রতি যৌন হয়রানির 24টি ঘটনা পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে, কিন্তু এ ধরনের বেশিরভাগ ঘটনাই প্রকাশ হয় না বলে তিনি উল্লেখ করেন। ডক্টর ভৌমিক বলছিলেন, বাংলাদেশে দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণে বালক এবং পুরুষ উভয়ই ধর্ষণের শিকার হচ্ছে অথবা বলাৎকারের শিকার হচ্ছে, যে যেটাই বলুক না কেন, কিন্তু তারা কোনো বিচার পাচ্ছে না। কারণ হচ্ছে আমাদের আইনে অনেক সমস্যা আছে। নাম পরিচয় প্রকাশ না করার শর্তে ঢাকার পাশের একটি এলাকা থেকে একজন যুবক জানিয়েছেন, একটি মেসে থাকতে গিয়ে তিনি ধর্ষণের শিকার হয়েছিলেন 3 বছর আগে। কিন্তু তিনি একজন আইনজীবীর সাথে পরামর্শ করতে গেলে ধর্ষণের অপরাধের বিচার পাওয়া যাবে না বলে তাকে জানানো হয়। ফলে তাঁর আর আদালতের আশ্রয় নেওয়া হয়নি এবং সেই ঘটনাটি তিনি শেষ পর্যন্ত গোপন রাখার চেষ্টা করেছেন। রিট আবেদনের পক্ষের আইনজীবী তাসমিয়া নুহাইয়া আহমেদ বলেছেন, পেনাল কোড 1860 375 ধারায় ধর্ষণের সংজ্ঞাটা যেভাবে দেওয়া হয়েছে, সেখানে শুধুমাত্র যখন একজন পুরুষ কর্তৃক নারী ধর্ষিত হয় এই বিষয়টিকে বলা হচ্ছে। কিন্তু যেমন একজন পুরুষ কর্তৃক পুরুষের ধর্ষণ হয়, একজন পুরুষ কর্তৃক শিশুদের ধর্ষণ হয়, একজন মহিলা কর্তৃক অন্যের ধর্ষণ, মানে এই বিষয়গুলোকে আনা হচ্ছে না। শুধুমাত্র পেনিট্রেশন অন আ ওমেন বাই আ ম্যান, এই ফর্মটাকে আমরা রেকগনাইজ করছি। কিন্তু আমাদের সামাজিক প্রেক্ষাপটে শুধু এইটা দিয়ে যদি আমরা ধর্ষণকে সংজ্ঞা হিসেবে রাখি, তাহলে অনেক ইনসিডেন্ট থাকে যেগুলোকে আমরা আইনের আওতায় আনতে পারি না। সে কারণেই আমরা এই রিটটি ফাইল করেছি, যেখানে আমরা আসলে ধর্ষণের সংজ্ঞার একটা অ্যামেন্ডমেন্ট চাই। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, বালক বা ছেলে শিশুদের উপর নির্যাতন বা বলাৎকারের ঘটনাগুলো নারী ও শিশু নির্যাতন দমন আইনে বিচার হচ্ছে। আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, 16 বছরের বেশি বয়সের পুরুষদের ক্ষেত্রেও যৌন নির্যাতনের অপরাধের ব্যাপারে সংশ্লিষ্ট আইনেই অন্য ধারায় বিচার হচ্ছে। পুরুষের সাথে যদি কোনো ইন্টারকোর্স হয় তাহলে সেটাকে 377 কভার করে এবং 377 ধারায় এরকম আনন্যাচারাল কোনো যৌন সম্পর্ককেই অপরাধ হিসেবে গণ্য করা হয়। সেই জন্য আলাদাভাবে ধর্ষণের জন্য এটাকে ধর্ষণের সংজ্ঞায় আনতে হবে বলে আমি মনে করি না। এবং এটা যে বলা হয় রেপ হিসাবে আখ্যায়িত না বলে এটা কোনো অপরাধ না, সেই যুক্তিটা সঠিক নয়। কিন্তু সরকারের ব্যাখ্যার সাথে একমত নন মানবাধিকার কর্মী এবং আইন বিশেষজ্ঞদের অনেকেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক তাসলিমা ইয়াসমিন বলেছেন, আইনের ভিন্ন ধারায় বিচার পাওয়ার যে কথা সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, সেখানেও অস্পষ্টতা রয়েছে বলে তিনি মনে করেন। 377 যে ধারাটি রয়েছে দণ্ডবিধিতে, সেখানে কিন্তু আসলে বলা হচ্ছে যে এগেইনস্ট দ্য নেচার, সুতরাং প্রাকৃতিক নিয়মের বিরুদ্ধে যদি কোনো ধরনের যৌনাচার হয় সেটিকে অপরাধ হিসেবে গণ্য করা হচ্ছে। সেটাকে আসলে সংজ্ঞায়িতও ঠিকমতো করা হয়নি যে আসলে আমরা আনন্যাচারাল সেক্সুয়াল অ্যাক্টিভিটি বলতে আসলে কি বোঝাতে পারি। তো এর কারণে যেহেতু এটাকে আমরা ঠিকমতো সংজ্ঞায়িতও করতে পারছি না এই অপরাধটিকে, এই ধারাটি থাকার কারণে আবার ভিন্ন লিঙ্গের মানুষ যারা আছেন, নারী পুরুষ ছাড়াও, তারাও কিন্তু অনেকটাই ডিসক্রিমিনেটেড হচ্ছেন। আইনমন্ত্রী অবশ্য এটা বলেছেন যে তৃতীয় লিঙ্গের মানুষের উপর যৌন হয়রানির বিষয়ে আইনে সুস্পষ্টভাবে কিছু নেই, সে বিষয়টি তারা বিবেচনা করবেন। ঢাকা থেকে কাদির কল্লোল। ঢাকার বিভিন্ন স্থান থেকে গত 6 বছরে 210 জন নবজাতক শিশুকে পরিত্যক্ত এবং মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে এক হিসাব দিয়েছে বাংলাদেশের শিশু অধিকার ফোরাম। এর মধ্যে শুধুমাত্র গত বছরের ডিসেম্বরের প্রথম 10 দিনেই উদ্ধার করা হয় 20টি নবজাতকের মৃতদেহ। এসব ঘটনায় পুলিশ সাধারণ ডায়েরির পাশাপাশি অপমৃত্যুর মামলা করে থাকে, কিন্তু এগুলোর কোনো সুরাহা হয় না। কেন শিশুদের এত নির্মমভাবে ফেলে যাওয়া হচ্ছে জানার চেষ্টা করেছেন ঢাকায় সঞ্জনা চৌধুরী। গণমাধ্যমের খবরে প্রায় উঠে আসে ময়লার ভাগাড়ে, নালা নর্দমায় ব্যাগে বন্দি অবস্থায় রাস্তার পাশে ঝোপঝাড় যানবাহন, শৌচাগার থেকে নবজাতক উদ্ধার। এদের মধ্যে যেসব শিশু ভাগ্যক্রমে বেঁচে যায় তাদের স্থান হয় নিঃসন্তান কোনো দম্পতির পরিবারে, না হলে সরকারি শিশু আশ্রয় কেন্দ্রে। 2018 সালের 25শে মার্চ মিরপুর এলাকার রাস্তার পাশে এমনই এক শিশুকে পরিত্যক্ত অবস্থায় পান পেশায় শিক্ষিকা নাফিসা ইসলাম অনন্যা। মৃতপ্রায় শিশুটিকে টানা কয়েক মাসের চিকিৎসায় সুস্থ করে তোলেন তিনি। রাতের বেলা আমি মিরপুর স্টেডিয়াম 2 নম্বরের ওখান দিয়ে আমি হেঁটে আসছিলাম রাস্তায়, তখন আমি বাচ্চার কান্না শুনতে পাই। পরে আমি খেয়াল করে দেখি যে রাস্তার পাশে একটা বাচ্চা কাপড়ে মোড়ানো পড়ে আছে। আমাকে কোলে নিলাম, কোলে নেওয়ার পর মনে হলো যে ওর শ্বাস নিতে পারছে না। বেশ কিছু হসপিটালে নিয়ে যাই এবং প্রায় 3 মাস ওর চিকিৎসা চলে এবং তারপর সুস্থ করার পরে আমি একটি পরিবারকে হস্তান্তর করি ওকে। আমি যদি একটা বাচ্চাকে একটা সুস্থ অবস্থায় একটা হসপিটালেও দিয়ে আসি, একটা মসজিদের সামনেও রাখি, তাও কিন্তু একটা বাচ্চাকে কেউ না কেউ নিচ্ছে, কিন্তু আমি একটা বাচ্চাকে মেরে ফেলতে পারি না।
বাংলাদেশ শিশু ফোরামের সবশেষ তথ্য অনুযায়ী 2015 সাল থেকে গত বছরের 10 ডিসেম্বর পর্যন্ত অর্থাৎ প্রায় 6 বছরে 210 জন নবজাতকের লাশ উদ্ধার হয়েছে। এসব ঘটনায় পুলিশ সাধারণ ডায়েরির পাশাপাশি অপমৃত্যুর মামলা করে মৃত নবজাতকের ময়নাতদন্ত সম্পন্ন করলেও এসব শিশুর মা বাবা কে বা কারা তাদের ফেলে গেছে তাদের কাউকেই এখন পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। বাংলাদেশের সব মানুষের ডিএনএ ডাটাবেজ না থাকায় তদন্তে কোনো অগ্রগতি হচ্ছে না বলে জানিয়েছেন সিআইডির পুলিশ সুপার রুমান আক্তার। যে নবজাতক বেবিটাকে উদ্ধার করা হচ্ছে, জীবিত হোক বা মৃত হোক, সেই বেবির যারা তদন্তকারী কর্মকর্তা তারা আমাদের কাছে স্যাম্পল পাঠায় ফর ডিএনএ। সেক্ষেত্রে তার বাবাকে বা মাকে যতক্ষণ পর্যন্ত না কেউ ক্লেমার আসবে ততক্ষণ পর্যন্ত আমি তার বাবা মা এস্টাবলিশ করতে পারবো না। তদন্ত করে এটাকে উদ্ধার করাটাও ডিফিকাল্ট। এখানে ইচ্ছাকৃতভাবে নবজাতক বেবিকে ফেলে রেখে যায় রাস্তায়। এই কারণেই শুধুমাত্র কিন্তু এই নবজাতকদের পরিচয়টা পাওয়া যাচ্ছে না। যদি প্রত্যেকটা জনসাধারণের ডিএনএ করা হতো তাহলে হয়তো এই নবজাতকের পরিচয় উদ্ধার করা যেত। সাধারণত বিয়ে বহির্ভূত সম্পর্ক, স্বামী পরিত্যক্ত বা ধর্ষণ থেকে জন্মানো শিশুগুলোর ক্ষেত্রেই এমন পরিণতি হচ্ছে বলে জানান অপরাধ বিজ্ঞানীরা। এছাড়া ছেলে শিশু প্রত্যাশা করার পর মেয়ে শিশু জন্মানোর কারণেও অনেক পরিবার শিশুদের রাস্তায় ফেলে দিচ্ছে বলে তারা জানান। অপরাধ বিজ্ঞানী ফারজানা রহমান বলেন, বাংলাদেশে সরকারিভাবে এসব শিশুর আশ্রয়ের ব্যবস্থা থাকলেও সচেতনতার অভাব বা পরিচয় ফাঁস হতে পারে এমন আশঙ্কা থেকেই বেশিরভাগই সামাজিক হয়রানির ভয়ে কোনো ঝুঁকি নিতে চান না। এমন অবস্থায় পারিবারিক বন্ধন ও নৈতিকতা শিক্ষা দৃঢ় করা প্রয়োজন বলে তারা মনে করছেন। প্রবলেমটা হচ্ছে যে আমাদের সোশ্যাল যে চেঞ্জগুলো এসছে, পরিবারের মধ্যে বন্ধন শিথিল হওয়ার কারণে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার বেড়ে যাওয়া, ডিভোর্সের রেট বেড়ে যাওয়া, সেটার একটা অংশ পে করতে হচ্ছে এই বেবিস গুলো। সুতরাং অপশনস আছে, বাট যেটা হয়তো সচেতনতার অভাবের কারণে অনেকেই জিনিসটা করছে না। যেসব শিশু ভাগ্যক্রমে বেঁচে ফিরছে তাদের বেশিরভাগই পরবর্তীতে ভালোভাবে বেঁচে থাকার সুযোগ পেয়েছে, যেমনটি হয়েছে মিরপুরে ওই কুড়িয়ে পাওয়া শিশুটির ক্ষেত্রে। শিশুটিকে উদ্ধারের পর থেকে মিসেস ইসলামের একটাই আশা যে তিনি ভবিষ্যতে এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করবেন যেখানে যে বাবা মায়েরা তাদের সন্তান রাখতে চান না তারা তাদের নাম পরিচয় গোপন রেখে নিঃসন্তান পরিবারগুলোর কাছে তাদের সন্তান দিতে পারবেন। সঞ্জনা চৌধুরী। শ্রোতাদের জানিয়ে দিই, বিবিসি বাংলার দুটি রেডিও অনুষ্ঠান শর্টওয়েভেও শোনা যাচ্ছে। এখন বাংলাদেশের সময় সন্ধ্যে 7:30টায় প্রবাহ প্রচারিত হচ্ছে 9510, 9900 আর 11750 কিলোহার্টসে, যথাক্রমে 31, 31 এবং 25 মিটার ব্যান্ডে। আর বাংলাদেশের সময় রাত 10:30, ভারতে 10টায় পরিক্রমা প্রচারিত হচ্ছে 7265 এবং 9585 কিলোহার্টসে, যথাক্রমে 41 ও 31 মিটার ব্যান্ডে। আপনারা শুনছেন পরিক্রমা। ভারতের সবচেয়ে জনপ্রিয় কমিউনিকেশন অ্যাপ হোয়াটসঅ্যাপ ছেড়ে দেওয়ার হিড়িক পড়েছে। মোবাইল অ্যাপের ইন্টেলিজেন্স ডেটা বলছে যে জানুয়ারির 7 তারিখ থেকে হোয়াটসঅ্যাপ তাদের নতুন প্রাইভেসি পলিসি সামনে আনার পর থেকেই ভারতের 7 দিনে তাদের ডাউনলোডের হার কমেছে 11%। অন্তত 12 লক্ষ মানুষ সিগন্যাল আর 17 লক্ষ টেলিগ্রাম অ্যাপ ডাউনলোড করেছেন। হোয়াটসঅ্যাপকে নিয়ে কেন এই আশঙ্কা, দিল্লি থেকে জানাচ্ছেন শুভজ্যোতি ঘোষ। হোয়াটসঅ্যাপের জন্য দুনিয়ার সবচেয়ে বড় বাজার ভারত। 34 কোটিরও বেশি মানুষ এদেশে নিয়মিত এই অ্যাপটি ব্যবহার করেন। গত বৃহস্পতিবার সকালে হোয়াটসঅ্যাপ খোলা মাত্র তাদের ফোনে পপ আপ করে একটি মেসেজ, যাতে জানানো হয় হোয়াটসঅ্যাপ তাদের ইউজার ডেটা ফেসবুক ও তার প্রোডাক্টগুলোর সঙ্গে শেয়ার করে যাবে। যদিও এটা খুব নতুন কথা নয় এবং সেই 2014 সাল থেকেই হোয়াটসঅ্যাপের মালিকানা ফেসবুকেরই, তারপরও নিজস্ব তথ্যের গোপনীয়তা বজায় রাখা নিয়ে মানুষের আশঙ্কাই হোয়াটসঅ্যাপ সম্পর্কে তাদের সন্দিগ্ধ করে তুলেছে। বিবিসি বাংলাকে বলছিলেন ইন্ডিয়ান স্কুল অব এথিক্যাল হ্যাকিং এর অধিকর্তা সন্দীপ সেনগুপ্ত। যে হোয়াটসঅ্যাপের এন্ড টু এন্ড এনক্রিপশন, ডেটা শেয়ারিং করে না, যেগুলো মানুষ প্রাইভেসির জন্য ভ্যালু দেয়, সেইগুলো হোয়াটসঅ্যাপের মধ্যে ছিল বলেই কিন্তু হোয়াটসঅ্যাপের দিনকে দিন উন্নতি হয়েছিল এবং প্রচুর মানুষ হোয়াটসঅ্যাপ জয়েন করেছিল। এইবার ফেসবুকের কিন্তু কুখ্যাতি আছে, অলরেডি ওদের এগেইনস্টে প্রচুর লসুট আছে, প্রচুর ফাইন আছে, এন্ড দে আর নোন টু দ্য ওয়ার্ল্ড অ্যাজ আ প্রাইভেসি ভায়োলেশনের হ্যাবিচুয়াল অফেন্ডার। কিন্তু হোয়াটসঅ্যাপ 24 ঘন্টা 365 দিন আমাদের মোবাইলে ইনস্টল থাকে এবং লাইভ থাকে, অ্যাক্টিভ থাকে। তার মানে সে কিন্তু আমাদের সমস্ত ডেটা অনেক বেশি করে ট্র্যাক করতে পারছে, কিন্তু সে তাদের সঙ্গে শেয়ার করবে না এবং সে পুরো ব্যাপারটা এনক্রিপ্টেড রাখবে। এই ভরসায় তাকে আমাদের মোবাইলে স্থান দিয়েছি। সে যখন একটা হ্যাবিচুয়াল অফেন্ডারকে ডেটা শেয়ার করছে, তখন এটা আমার মনে হয় একটা ব্রিচ অফ ট্রাস্ট হয়ে গেছে। এই বিশ্বাসভঙ্গের পরিণতিতেই ভারতীয়রা হোয়াটসঅ্যাপের বিকল্প খুঁজতে শুরু করেছেন। যদিও ফেসবুকের সঙ্গে হোয়াটসঅ্যাপ ঠিক
কী ধরনের ডেটা শেয়ার করবে তা নিয়ে তাদের অনেকেরই পরিষ্কার ধারণা নেই। মঙ্গলবার ভারতের বিভিন্ন খবরের কাগজে বিজ্ঞাপন দিয়েও হোয়াটসঅ্যাপ দাবি করেছে তাদের নতুন নীতিতে ব্যক্তিগত চ্যাটের গোপনীয়তায় কোনোভাবে হাত পড়বে না, তা প্রযোজ্য হবে শুধু বিজনেস অ্যাকাউন্টের জন্য। তারপরও ভারতে সিগন্যাল বা টেলিগ্রামের দিকে ঝোঁকার প্রবণতা কিন্তু ক্রমেই ঊর্ধ্বমুখী। In fact, Signal even tweeted out saying that, our verification codes are facing a delay because there's so many people trying to get on the app. দিল্লিতে টেক এক্সপার্ট রুবিনা সাপু বলছিলেন, এত লোক একসঙ্গে সিগন্যাল ডাউনলোড করতে চাইছেন যে তারা বলেই দিয়েছে ভেরিফিকেশন কোড আসতে দেরি হতে পারে। সিগন্যাল ও টেলিগ্রাম দুটোই ভালো, তবে টেলিগ্রাম সব চ্যাটের ক্ষেত্রে এন্ড টু এন্ড এনক্রিপশন অফার করে না, শুধু গোপনীয় চ্যাটের বেলায় করে। সিগন্যালে আবার কিছু ফিচার নেই, যেমন হোয়াটসঅ্যাপের মতো গ্রুপ কলের সুবিধে এখনও তাতে চালু হয়নি। তবে এই মুহূর্তে যে সিগন্যালেরই রমরমা তাতে কোনো সন্দেহ নেই। সন্দীপ সেনগুপ্ত আপাতত সিগন্যালকে এগিয়ে রাখছেন, কারণ ভবিষ্যতে টেলিগ্রাম কোন পথে হাঁটবে তাতে তার খুব বেশি ভরসা নেই। টেলিগ্রাম একটা প্রফিট মেকিং অর্গানাইজেশন, সুতরাং টেলিগ্রাম আগামী দিনে হোয়াটসঅ্যাপ হবে কিনা বা ফেসবুক হবে কিনা সেইটা বলা খুব মুশকিল। প্লাস এইটা রাশিয়ান বেসড একটা অর্গানাইজেশন, ওয়েস্টার্ন ওয়ার্ল্ড তাদেরকে বিশ্বাস করে না। বিভিন্ন দেশে কিন্তু বা বিভিন্ন আইএসপি কিন্তু টেলিগ্রাম অ্যাপকে ব্যান করা আছে, সব জায়গাতে আপনি ইজি অ্যাক্সেস পাবেন না। তার জন্য কি হয়েছে, ওর গ্রোথটা একটুখানি প্রবলেমেটিক আছে। অপরদিকে সিগন্যালটা হচ্ছে ওপেন সোর্স, নন প্রফিট, ওর ডোনেশনের উপর চলে। তার জন্য ও কিন্তু কারোর কাছে গিয়ে ওকে জবাবদিহি করতে হয় না যে কেন অ্যাপটা প্রফিট মেকিং করছে না। গত সপ্তাহে টেসলার কর্ণধার ইলন মাস্কও সিগন্যালের হয়ে সওয়াল করেছেন এবং তাতেও হোয়াটসঅ্যাপের ওপর মানুষের আস্থা টলেছে। গোপনীয়তা রক্ষা নিয়ে কোটি কোটি ভারতীয়র ভরসা কিভাবে ফেরানো যায় সেটাই এখন বিশ্বে তাদের সবচেয়ে বড় বাজারে হোয়াটসঅ্যাপের প্রধান দুশ্চিন্তা। শুভজ্যোতি ঘোষ। এবারে আজকে শ্রোতাদের চিঠিপত্রের জবাবের অনুষ্ঠান প্রতিভাজন এসো। এ সপ্তাহের প্রতিভাজন এসোতে সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে আছি আমি মানসী বড়ুয়া আর আমি সাবির মুস্তাফা। সম্প্রতি ঢাকা একজন স্কুল ছাত্রীকে ধর্ষণ করে হত্যা করার অভিযোগ উঠেছে তারই একজন সহপাঠীর বিরুদ্ধে। গণমাধ্যমে নিহত মেয়ে এবং অভিযুক্ত ছেলে দুজনেরই নাম ঠিকানা এমনকি ছবি প্রকাশ পাওয়ায় অনেকেই হতবাক হয়েছেন। অনেকেই মিডিয়ার মাধ্যমে বিচার বা মিডিয়া ট্রায়ালের অভিযোগ তুলছেন। সে বিষয়ে কয়েকটি মেল এসেছে। প্রথমটি লিখেছেন খুলনার কপিলমুনি থেকে মোহাম্মদ শিমুল বিল্লাল বাপ্পি। অনেক স্পর্শকাতর বিষয়ে সাধারণত নাম ঠিকানা প্রকাশ করলে ভুক্তভোগীরা সামাজিকভাবে হেয় হতে পারেন। আবার সদ্য কোনো ঘটনা ঘটেছে কিন্তু মামলা হয়নি, কিংবা মামলা প্রক্রিয়াধীন কিন্তু বিচার প্রক্রিয়া শেষ না হবার আগেই আমরা গণমাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তিদের নামের অনেক বিশেষণ শুনতে পাই। বিচার শেষ না হওয়া পর্যন্ত কোনো ব্যক্তিকে কি দোষী বলা যায়? সংবাদ বা ছবি প্রচার করার একটা রাষ্ট্রীয় আইন নিশ্চয়ই আছে, তবে কেন কোনো কোনো গণমাধ্যম আইনের অনুসরণ করে না? যে সকল গণমাধ্যম আইন ভঙ্গ করে তাদের কিভাবে আইনের আওতায় আনা উচিত? আপনি ঠিকই বলেছেন মিস্টার বিল্লাল। আদালতে দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত কাউকে চোর ডাকাত বলা অন্যায় একটি কাজ। আর যেখানে যৌন অপরাধ জড়িত সেখানে আরও বেশি সাবধান হওয়া উচিত। যিনি আক্রমণের শিকার তার নাম পরিচয় প্রকাশ করা তো উচিত নয়ই, এমনকি অভিযুক্তর পরিচয় বিচার কাজ শেষ না হওয়া পর্যন্ত গোপন রাখাই উচিত। সব দেশের মতো বাংলাদেশেও মানহানি এবং আদালত অবমাননা সংক্রান্ত আইন আছে, তবে অনেক ক্ষেত্রে গণমাধ্যমের নিজস্ব একটি নীতিমালা অনুসরণ করা উচিত, যাতে নির্দোষ ব্যক্তি মিডিয়া ট্রায়ালের মাধ্যমেই দোষী না হয়ে যায়। এই দায়িত্ববোধটা হয় মিডিয়ার ভেতর থেকেই আসতে হবে, না হয় আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে সেটা নিশ্চিত করতে হবে। তবে শুধু মিডিয়া না, এখানে আইনশৃঙ্খলা বাহিনীকেও দায়ী করে কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে লিখেছেন মোহাম্মদ মাসুদ রানা। বর্তমান সময়ে বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংবাদ মাধ্যমগুলো অপরাধ প্রমাণ হওয়ার আগে ঘটনাস্থলেই অভিযুক্ত ব্যক্তিকে খুনি ধর্ষণকারী নামে ছবিসহ উপস্থাপন করে থাকেন। এতে করে অভিযুক্ত ব্যক্তির ভবিষ্যৎ জীবন যেমন নষ্ট হচ্ছে, তেমনি তার পরবর্তীতে ভালোভাবে বেঁচে থাকার সুযোগ বাধাগ্রস্ত হচ্ছে। তার পরিবার সহ আত্মীয় স্বজনদের স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে। অভিযোগ প্রমাণ হওয়ার আগেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এবং সংবাদ মাধ্যমগুলোর এই স্বেচ্ছাচারী সংবাদ প্রচার কতটা যৌক্তিক? একই বিষয়ে লিখেছেন বগুড়ার শেরপুর থেকে সম্পদ কুমার পোদ্দার বলরাম। বাংলাদেশে ন্যায় বিচার পাওয়া প্রত্যেকের মৌলিক অধিকার। যে কোনো অভিযুক্ত বা গ্রেফতারকৃত ব্যক্তিরও ন্যায় বিচার পাওয়ার অধিকার রয়েছে। আত্মপক্ষ সমর্থনের অবাধ সুযোগ রয়েছে।
আমাদের মনে রাখতে হবে অভিযুক্ত ব্যক্তি আর প্রমাণিত বা দণ্ডিত ব্যক্তি এক নয়। অভিযোগ যে কারো বিরুদ্ধেই উঠতে পারে, তার মানে এই নয় যে তিনি অপরাধী। বিচার প্রক্রিয়া শুরুর আগেই তথাকথিত মিডিয়া ট্রায়ালের মাধ্যমে কাউকে অপরাধী হিসাবে অভিহিত করা চরম মানবাধিকার লঙ্ঘন। আমি প্রত্যেক অপরাধের বিচার এবং শাস্তি চাই, কিন্তু তা আদালতে প্রমাণিত হওয়ার আগে নয়। আপনারা দুজনই গুরুত্বপূর্ণ কথা বলেছেন মিস্টার রানা এবং মিস্টার পোদ্দার। এখানে পুলিশের গুরু দায়িত্ব রয়েছে বলে আমি মনে করি। পুলিশের উচিত অভিযুক্ত নাম প্রকাশ না করা এবং আদালতের আদেশের মাধ্যমে সেটা নিশ্চিত করা। বিচারের আগেই অভিযুক্ত নাম, ছবি সব প্রকাশ করা হলে সেটা ন্যায় বিচারে বাধা হয়ে দাঁড়াতে পারে। আর বিচারে অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হলেও তিনি চিরকাল সমাজে হেয় হয়ে থাকবেন। তবে এরকম কোনো অপরাধে ভিকটিমের কথা সবসময় মনে রাখা দরকার। একদিকে যেমন তার ন্যায় বিচার পাবার বিষয় আছে, অন্যদিকে নতুন করে সমাজে হেনস্থা যাতে না হতে হয় সেদিকেও খেয়াল রাখা দরকার। নারী অধিকার প্রসঙ্গেই থাকি, তবে বিষয়টি হচ্ছে নির্দিষ্ট পেশায় কাজ করা নিয়ে। কয়েক বছর আগে বাংলাদেশে আইন মন্ত্রণালয় বিবাহ রেজিস্ট্রার হিসেবে একজন নারীর নিয়োগ বাতিল করে। এই সিদ্ধান্তের বিরুদ্ধে করা পিটিশন হাইকোর্ট খারিজ করে দেয় এবং তার রায় এই সপ্তাহে প্রকাশ করা হয়েছে। এই নিয়ে লিখেছেন রংপুরের কাউনিয়া থেকে বিলকিস আক্তার। নিকা রেজিস্ট্রার হতে পারবেন না বাংলাদেশের নারীরা। বিবিসি বাংলার ফেসবুক পেজে ও ওয়েবসাইটে খবরটি পড়ে চমকে উঠলাম। আরও অবাক হলাম যখন দেখলাম নিয়োগ প্রক্রিয়ায় উপদেষ্টা কমিটি পরীক্ষায় প্রথম স্থানপ্রাপ্ত নারীর নাম সুপারিশ করলেও তা বাতিল করে আইন মন্ত্রণালয়। পুরুষরা কাজী হতে পারলে নারীরা কেন তা পারবে না? একজন নারী বিবাহ বন্ধন করার কাজী হতে পারে, এতে তো কোনো ক্ষতি নেই, আর এতে কোনো সমস্যা হওয়ার কথাও নয়। যুক্তিতর্ক অনুসারে কোনো বিভেদ নেই, এতে সরকারি কোনো সমস্যা হওয়ারও কথা নয়। আপনি ঠিকই বলেছেন মিস আক্তার, সরকারের কী অসুবিধা হতো সেটা বোঝা মুশকিল। অন্যদিকে হাইকোর্টের রায়ে বিচারকগণ ধর্মীয় যুক্তি দিয়েছেন। তারা বলছেন নারী মাসিকের সময় নামাজ পড়ার মতো ধর্মীয় কাজ করতে পারেন না, তাই বিয়ে পড়ানোর মতো পবিত্র ধর্মীয় কাজ করবেন কি করে। রায়টি অবশ্যই ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছে এবং বিষয়টির এখানেই সমাপ্তি ঘটেছে বলে আমার মনে হয় না। এবারে আরেকটি বিতর্কিত বিষয় নিয়ে চিঠি। ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের হাতে বাংলাদেশি নিহত হবার ঘটনা দুদেশের মধ্যে একটি কাঁটা হিসেবেই রয়ে গেছে। কিন্তু সম্প্রতি মেঘালয় সীমান্তে বর্ডার গার্ডস বাংলাদেশ বা বিজিবির হাতে একজন ভারতীয় নাগরিক নিহত হবার ঘটনা নিয়ে সীমান্তে কিছুটা উত্তেজনা দেখা দিয়েছিল। সেই বিষয়ে লিখেছেন ঢাকার গেন্ডারিয়া থেকে মোহাম্মদ জিল্লুর রহমান। এ ধরনের সীমান্ত হত্যা খুবই দুঃখজনক ও অগ্রহণযোগ্য, সেটা যে পক্ষ থেকেই ঘটুক না কেন। বাংলাদেশ ভারত সীমান্তে বিএসএফ যে পরিমাণ হত্যাকাণ্ড ঘটায় তা অন্যান্য দেশের সীমান্তে খুবই বিরল। এ ধরনের হত্যাকাণ্ড ঘটানোর পর কোনো বাছবিচার ছাড়াই বিএসএফ এদের চোরাকারবারি বা মাদক ব্যবসায়ী বলে চিহ্নিত করে। বিএসএফ সীমান্ত হত্যা শূন্যে নামিয়ে আনার বহু প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু রক্ষা করেনি। আমি মনে করি বিজিবি ও বিএসএফ যদি আন্তরিকভাবে তাদের প্রতিশ্রুতি রক্ষা করে তবে সীমান্ত হত্যাকাণ্ড শূন্যে নামিয়ে আনা সম্ভব এবং এটা উভয় দেশের জন্য মঙ্গলজনক। বিশ্বের অনেক সীমান্ত দিয়ে চোরাচালান হয়, মানব পাচার হয়, কিন্তু দেখা মাত্র গুলি করার নীতি কোনো দেশের সীমান্তরক্ষী বাহিনী অনুসরণ করে বলে আমার মনে হয় না। গুলি হয় তখন যখন সীমান্ত লঙ্ঘনকারীরা সশস্ত্র থাকে এবং তাদেরকে বিপজ্জনক বলে ধারণা করা হয়। বিএসএফ প্রায় বলে থাকে চোরাকারবারি তাদের লক্ষ্য করে গুলি করার পরই তারা গুলি করে এবং তাতে মানুষ মারা যায়। বলতে পারেন খানিকটা বাংলাদেশের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের ক্রসফায়ারের মতো ব্যাপার। একই বিষয় লিখেছেন মোহাম্মদ মুশফিকুর, তবে তিনি কোথা থেকে লিখেছেন সেটা উল্লেখ করেননি। সীমান্তে হত্যা ভারতীয়রা হোক বা বাংলাদেশিরা হোক, কোনো দেশের নাগরিকই তা সমর্থন করে না। প্রায় এক যুগ ধরে সীমান্তে হত্যা বন্ধের জন্য বিজিবি এবং বিএসএফের মধ্যে নানা সময়ে বৈঠক হয়েছে। মোদী সরকার এবং বাংলাদেশ সরকারের মাঝেও এ বিষয়ে নানা চুক্তি হয়েছে, কিন্তু বাস্তবতা হচ্ছে সীমান্তে হত্যা পূর্বের মতোই অব্যাহত রয়েছে। আমি জানতে চাচ্ছি সীমান্তে হত্যা বন্ধ হচ্ছে না কেন? এখানে আসলে ব্যর্থতাটা কার? বিজিবি, বিএসএফ নাকি দুই সরকারের? সীমান্ত হত্যা যেহেতু মূলত ভারতীয় ভূখণ্ডে হয় এবং সেগুলোর পিছনে বিএসএফ আছে বলেই ধারণা করা হয়, তাই বিজিবিকে এখানে দায়ী করা যাবে বলে আমার মনে হয় না। দুদেশের সরকারেরই অবশ্যই দায়িত্ব আছে কূটনৈতিক আলোচনার মাধ্যমে একটি সমঝোতায় আসা। সবচেয়ে জরুরি হবে বিএসএফের গুলি বন্ধ করা, কারণ তা না হলে প্রাণহানিও বন্ধ হবে না। তবে বিএসএফের আত্মরক্ষার অধিকার আছে, সে কথাও মনে রাখা দরকার। এবারে আমাদের অনুষ্ঠান নিয়ে কিছু প্রশ্ন। প্রথমটি করেছেন গাইবান্ধার সুন্দরগঞ্জ থেকে শফিকুল ইসলাম।
ইদানিং লক্ষ্য করা যাচ্ছে যে প্রীতিভাজন ইস্যুতে শ্রোতারা মেইল পাঠাচ্ছে বিভিন্ন রকম প্রশ্ন নিয়ে, আর বিবিসি বাংলার সম্পাদক সকল প্রশ্নের জবাব দিচ্ছেন সাবলীল ভাষায়। কিন্তু শ্রোতাদের এত সুন্দর ইমেল পড়ার পরেও তাদের ধন্যবাদটুকু দেওয়া হয় না, বরং অনুষ্ঠান শেষে বলা হয় এতক্ষণ শোনার জন্য সকলকে ধন্যবাদ। আমার প্রশ্ন হচ্ছে, প্রতি শ্রোতারা কি তাদের ইমেলের জন্য বিবিসি বাংলার কাছে ধন্যবাদটুকু পাওয়ার আশা রাখে না? ভালো প্রশ্ন করেছেন মিস্টার ইসলাম। এক সময় আমি প্রত্যেক চিঠির উত্তরের আগে লেখককে ধন্যবাদ দিতাম, কিন্তু পরে ভাবলাম শ্রোতা নিশ্চয়ই ধন্যবাদ পাবার জন্য চিঠি লিখছেন না, আর প্রতিটি চিঠির পর আপনাকে ধন্যবাদ শুনতেও কেমন একঘেয়ে লাগছিল। তাই ধন্যবাদ বাদ দিয়ে সেই সময়টুকু চিঠি আর উত্তরের জন্য বরাদ্দ করার সিদ্ধান্ত নেই। এখানে কোনো অভদ্রতা নেই, শুধু সময়ের ব্যবহার সংক্রান্ত অত্যন্ত মামুলি একটি বিষয়। আরেকটি অভিযোগ করে লিখেছেন মাদারীপুরের কেন্দুয়া থেকে মোহাম্মদ রাসেল শিকদার। মাদারীপুর জেলায় বিবিসি বাংলার সঙ্গ পেতে আমাকে সম্পূর্ণভাবে নির্ভর করতে হয় শর্টওয়েভের ওপর। সন্ধ্যা 7:30টার প্রবাহ অনুষ্ঠান শর্টওয়েভে ভালো শোনা গেলেও রাত 10:30টার পরিক্রমা শোনার সময় কোনো রিসেপশন পাওয়া যায় না। আমি এই সমস্যার সম্মুখীন হচ্ছি প্রায় 15 দিন ধরে। শর্টওয়েভের ফ্রিকোয়েন্সি বিবিসির নিজস্ব হওয়ায় অনেক সময় আমরা রিপোর্ট করলেও আপনারা এড়িয়ে যান। আশা করি এড়িয়ে না গিয়ে বিবিসি বাংলার কারিগরি টিম সমস্যাটির সমাধান করবেন। আমি ঠিক বুঝতে পারছি না মিস্টার শিকদার, আমরা বিষয়টি কিভাবে এড়িয়ে যাচ্ছি। আপনি কবে, কিভাবে, কাদের কাছে রিপোর্ট করেছেন সেটা বলেননি। গত 15 দিনে কোনো অভিযোগ এসেছে বলে আমার জানা নেই। তাছাড়া বিবিসি বাংলার কোনো কারিগরি টিমও নেই। রাত 10:30টার অনুষ্ঠান পরিক্রমা এখন শর্টওয়েভে প্রচার করা হচ্ছে দুটো ফ্রিকোয়েন্সিতে, 31 মিটার ব্যান্ডে 9585 কিলোহার্টসে আর 41 মিটার ব্যান্ডে 7265 কিলোহার্টসে। আপনি আবার চেষ্টা করে দেখুন। আমাদের তৈরি একটি ভিডিও নিয়ে অভিযোগ করেছেন ঢাকার ধানমন্ডি থেকে শামীমউদ্দিন শ্যামল। টাকা পয়সা খরচ করার আগে 5টি নিয়ম অনুসরণের যে ছোট ভিডিওটি দেওয়া হয়েছে তা আমার কাছে হাস্যকর মনে হয়েছে। এই ভিডিওটি আসলে কোন পর্যায়ের মানুষদের জন্য তা বুঝতে পারলাম না। আমার মতো নিম্ন আয়ের মানুষরা বেতন পাবার পরপরই বাড়ি ভাড়া ও চাল, তেল, নুন কিনতে কিনতেই তা শেষ হয়ে যায়। অন্যান্য খরচ নিয়ে ভাবনাটাই বড় চিন্তার হয়ে দাঁড়ায়। মধ্যবিত্তদের অবস্থাও একই। ভিডিওটিতে বিলাসিতা শব্দটি এসেছে। যেখানে টানাটানি লেগেই থাকে সেখানে বিলাসিতা করবে কোথা থেকে? এখানে আপনার সাথে দ্বিমত করা সম্ভব না মিস্টার শামীমউদ্দিন। ভিডিওটি দেখেই বোঝা যাচ্ছে এটা মধ্যবিত্ত এবং উচ্চ মধ্যবিত্তদের কথা মাথায় রেখেই করা হয়েছে। ভিডিওটিতে পরিষ্কার করে ব্যাখ্যা করা উচিত ছিল যে এইসব উপদেশ তাদের বেলায় প্রযোজ্য যাদের পারিবারিক আয় একটি নির্দিষ্ট অঙ্কের ওপরে। এতগুলো অভিযোগের পর কিছু প্রশংসা পেলে মন্দ হয় না। সেরকম একটি মেইল পাঠিয়েছেন রাজশাহীর গোদাগাড়ি থেকে মশিউর রহমান। বিবিসি বাংলার ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে দেখলাম একজন সাধারণ মানুষের মাঝে গাছের প্রতি যে ভালোবাসা তা সত্যি অতুলনীয়। ওয়াহিদ সরকার গাছকে সন্তান হিসেবে দেখেন। তার কথাগুলো খুব ভালো লাগলো। এই কষ্ট আমি কাকে বোঝাবো? এত হৃদয় বিদারক কথা তুলে ধরার জন্য বিবিসি বাংলাকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ মিস্টার রহমান। আমাদের পরিবেশন আপনার ভালো লেগেছে জেনে আমাদেরও ভালো লাগলো। তবে গত সপ্তাহের প্রীতিভাজন ইস্যুতে চিঠি পড়ে কিছুটা গলদ ছিল বলে জানিয়েছেন খুলনার দাকব থেকে মুকুল সর্দার। প্রীতিভাজন ইস্যুতে আমার মেইলটি শুনে রীতিমতো বিস্মিত হয়েছি। আমি কি আসলে ভারত থেকে করোনা ভাইরাস আমদানির কথা লিখেছিলাম? আমি লিখেছিলাম করোনা ভাইরাসের ভ্যাকসিন আনার প্রসঙ্গে। কিন্তু আপনারা তো আমাকে করোনা ভাইরাস আমদানির দায়ে ফেলে দিয়েছেন। আমি জানি এটি একেবারেই অনিচ্ছাকৃত ছিল, কারণ ওয়েবসাইটে একদম ঠিক আছে। আপনি ঠিকই শুনেছেন মিস্টার সর্দার, আমরা আপনার মুখে ভারত থেকে করোনা ভাইরাস আমদানির কথা তুলে দিয়েছি। এটা একটা মারাত্মক ভুল, যার জন্য আমরা অত্যন্ত দুঃখিত। শুধুমাত্র একটি শব্দ বাদ পড়ে গেলে গোটা বাক্য যে উদ্ভট হয়ে যায় এটা তারই প্রমাণ। আশা করি ভবিষ্যতে এরকম আর হবে না। এবারে কিছু চিঠির প্রাপ্তি স্বীকার করা যাক। সাভার সরকারি কলেজ থেকে মনিরুল হক রনি, আদমদিঘি বগুড়া থেকে মোহাম্মদ আব্দুর রাজ্জাক, পঞ্চগড়ের দেবীগঞ্জ থেকে দীপক চক্রবর্তী, মানিকগঞ্জ থেকে অরবিন্দ রায়, ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে মাসুম বিল্লাল শুভ্র, গুড়িয়াদহ লালমনিরহাট থেকে আহসান হাবিব রাজু, ঢাকার পূর্ব কাফরুল থেকে এম আলম, আর পার্বতীপুর দিনাজপুর থেকে মেনহাজুল ইসলাম তারেক। অনুষ্ঠানের সময় শেষ। শোনার জন্য সবাইকে ধন্যবাদ। প্রীতিভাজনে সুপরিবেশন করলেন সাবির মুস্তাফা। অনুষ্ঠান শেষ করবার আগে প্রধান খবর আরেকবার। যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের মতো অভিশংসিত হওয়ার পর একে স্বাগত জানিয়েছেন জো বাইডেন, আর মিস্টার ট্রাম্প নিজে বলছেন তার সমর্থকদের শান্ত থাকতে।
শেষ করছি আজকের পরিক্রমা। আমাদের পরবর্তী অধিবেশন প্রবাহ প্রচারিত হবে বাংলাদেশের সময় আগামীকাল সন্ধে 7:30টায়, ভারতের সময় 7টায়। শুনবেন আশা করে। লন্ডন থেকে আমি পুলক গুপ্ত আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। শুভরাত্রি।